আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ তাসিন চৌধুরী আবারও তোমাদের সাথে চলে আসছি। অ্যান্ড আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের 3 নাম্বার অধ্যায় অর্থাৎ হৃদযন্ত্রের যত কথা অধ্যায়টি শুরু করব। সো চলো আর দেরি না করে আমরা শুরু করি। অ্যান্ড চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং এই ভিডিওটাকে একটা লাইক দিয়ে সবসময় পাশে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখো, আমরা হৃদযন্ত্র বলতে এক কথায় কি বুঝবো? আমাদের হার্ট, আমাদের যে হার্ট আছে, এই হার্টটা কিন্তু আমাদের রক্ত সঞ্চালন করে ভাইয়া। এর জন্য এই যে রক্ত সঞ্চালনের যে কথা, এটাই হচ্ছে হৃদযন্ত্রের যত কথা। সো এই রক্ত সঞ্চালনকারী অঙ্গ অর্থাৎ হৃৎপিণ্ড এবং এর অন্যান্য সব অঙ্গ আমরা প্রথমে আলোচনা করব। দেখো, হৃৎপিণ্ড হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি ত্রিকোণাকার ফাঁপা প্রকোষ্ঠযুক্ত পাম্পের মতো একটি অঙ্গ। তাহলে হৃৎপিণ্ড কি ভাইয়া? হৃৎপেশি দিয়ে তৈরি, অর্থাৎ হৃৎপিণ্ডের এই যে যে তোমরা পেশিগুলো দেখছো, এই পেশিগুলো হচ্ছে হৃৎপেশি দিয়ে তৈরি এবং এটি ত্রিকোণাকার ভাইয়া। ত্রিকোণাকার বলতে কি? 3 কোণা। এই দেখো, এদিকে 1 কোণা, সামনে 3 কোণা আর কি হয়। এরপরে দেখো আমরা দেখতে পাবো এর সংকোচন এবং প্রসারণের ফলে সারা দেহে রক্ত সঞ্চালিত হয়। মানে এই হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে আমাদের সারা দেহে রক্ত প্রবাহিত হবে। আকার, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্তবাহিকা 3 রকমের। দেখো, ধমনী, শিরা ও কৈশিক জালিকা। অর্থাৎ এই 3টার মাধ্যমে কিন্তু ভাইয়া কি হয়? রক্ত সঞ্চালিত হয়। এরপরে দেখো যে ধমনী দিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ড থেকে সারা দেহে বাহিত হয়। অর্থাৎ ধমনী দিয়ে অক্সিজেন বাহিত যে রক্তগুলো আছে সেইগুলো আমাদের সারা দেহে বাহিত হবে। এরপরে দেখো, সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত দেহের বিভিন্ন অঙ্গ থেকে শিরার মাধ্যমে ফিরে আসে এবং ধমনী ও শিরার সংযোগস্থলে জালিকাকারে বিন্যাস হয়ে কৈশিক জালিকা গঠন করে। এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন এই কয়েকটাই ছিল। এরপরে আমরা 59 নম্বর পেজে গেলে দেখতে পাবো ব্লাড বা রক্ত। ইম্পর্টেন্ট টপিক, আমরা শুরু করি। দেখো যে পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে প্রায় 5 থেকে 6 লিটার রক্ত থাকে। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেটা মানুষের দেহের মোট ওজনের প্রায় 8%। আর সর্বপ্রথমে আমরা একটা গুরুত্বপূর্ণ নম্বরের জন্য প্রশ্ন পাবো, সেটা হচ্ছে প্রাণীদেহের রক্ত এক ধরনের লাল বর্ণের অস্বচ্ছ আন্তঃকোষীয় লবণাক্ত এবং খানিকটা ক্ষারধর্মী তরল যোজক টিস্যু। তাহলে তোমাকে যদি প্রশ্ন করে ভাইয়া যে রক্ত কি, তাহলে তুমি এই প্রথম লাইনটা পুরাপুরি সুন্দর করে লিখে দিবা। তোমার পরীক্ষার জন্য এই যে রক্ত কি এর সংজ্ঞাটা অনেক গুরুত্বপূর্ণ, অনেক আসছে এই সংজ্ঞাটা। তারপরে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ জিনিস পাবো, যে হচ্ছে রক্তে লাল রঙের হিমোগ্লোবিন নামে লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকায় রক্তের রং লাল হয়। তোমার নম্বর প্রশ্ন আসতে পারে রক্তের রং কেন লাল, ব্যাখ্যা করো। তাহলে তুমি বলবা রক্তে হিমোগ্লোবিন নামক লৌহ ঘটিত প্রোটিন জাতীয় পদার্থ থাকার কারণে রক্তের রং লাল দেখায়। তারপরে দেখো হিমোগ্লোবিন অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সিহিমোগ্লোবিন যৌগ গঠন করে অক্সিজেন পরিবহন করে। এরপরে এখানে দেখতে পাবা যে কিছু পরিমাণ কার্বন ডাই অক্সাইড হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে ফুসফুসে পরিবাহিত হয়। তবে কার্বন ডাই অক্সাইডের সিংহভাগ বাইকার্বনেট আয়ন হিসাবে রক্ত দ্বারা ফুসফুসে পরিবাহিত হয়। গুরুত্বপূর্ণ লাইনগুলো গেল। এবার দেখো রক্তের উপাদান। রক্তে কি কি থাকে ভাইয়া? রক্তের প্রধান উপাদানগুলো হচ্ছে রক্তরস, প্লাজমা এবং রক্তকোষ। সমগ্র রক্তের 55% রক্তরস। খুবই খুবই ইম্পর্টেন্ট, এই পার্সেন্টেজের হারগুলো অবশ্যই পড়ে রাখবা ভাইয়া, এগুলো এমসিকিউতে অনেক আসে। তারপরে দেখো যে বাকি 45% হচ্ছে রক্তকোষ। রক্তরসকে আলাদা করলে এটি হালকা হলুদ বর্ণের দেখায় এবং আচ্ছা এটা গুরুত্বপূর্ণ না। তারপরে আমরা এই দেখো এটা কি, এটা হচ্ছে ভাই অনুচক্রিকা। রক্তে এরকম জিনিস হচ্ছে অনুচক্রিকা, আর এইগুলো হচ্ছে শ্বেত রক্তকোষ। তারপরে আমরা পাবো রক্তরস, এই যে হলুদগুলো হচ্ছে রক্তরস। আর তারপরে লোহিত রক্তকোষ হচ্ছে এই যে লাল রঙের এই যে গোল গোল এইগুলা। ঠিক আছে ভাইয়া।
রক্তরস বা প্লাজমা, রক্তের তরল অংশকে ভাইয়া প্লাজমা বলে। রক্তরসের প্রায় 90% পানি এবং বাকি 10% দ্রবীভূত অবস্থায় থাকে। বিভিন্ন রকমের জৈব এবং অজৈব পদার্থ, এই জৈব অজৈব পদার্থগুলোর মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, আয়োডিন এবং O2 CO2 N2 জাতীয় গ্যাসীয় পদার্থ এগুলাই থাকে ভাইয়া। আর অন্যান্য যে কয়েকটা থাকে এইগুলো তোমরা একটু কষ্ট করে পড়ে নিবা। রক্তরসের কাজ ভাইয়া, রক্তরসের কাজটাও খুবই গুরুত্বপূর্ণ, কি কি করে এটা দেখবা। তারপরে হচ্ছে সিরাম। সিরাম কি, রক্ত থেকে রক্তকোষ পর্যন্ত রক্ত জমাট বাঁধানোর জন্য যে প্রয়োজনীয় প্রোটিন আছে সেটিকে সরিয়ে নেওয়ার পর যে তরলটি রয়ে যায় তাকে আমরা সিরাম বলবো। সিরামের সংজ্ঞাটা আসে, তাই পড়ে রাখবা। রক্তকোষ, রক্তরসের মধ্যে ছড়ানো বিভিন্ন রকমের কোষকে রক্তকোষ বলা হয়। রক্তকোষের সংজ্ঞাটাও পড়বা, সব সংজ্ঞাই লাগবে ভাইয়া। রক্তকোষগুলো প্রধানত তিন রকমের হয়ে থাকে। তিন রকম কি ভাইয়া? লোহিত, শ্বেত আর হচ্ছে অনুচক্রিকা, ছোটবেলার পড়া। কিন্তু পাশের যে এরিথ্রোসাইট, লিউকোসাইট, থ্রম্বোসাইট বা প্লেটলেট, এই কয়েকটা পড়া কিন্তু আমাদের পড়া হয়নি। সো এইগুলো আমাদের অবশ্যই অবশ্যই জেনে রাখতে হবে। লোহিত রক্তকণিকা হচ্ছে এরিথ্রোসাইট, শ্বেত রক্তকণিকা হচ্ছে লিউকোসাইট এবং অনুচক্রিকা হচ্ছে থ্রম্বোসাইট। লোহিত রক্তকোষ বা আরবিসি বা রেড ব্লাড সেল, রেড ব্লাড সেলকে কেমন দেখায় ভাইয়া? হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণেই এই লোহিত রক্তকোষগুলো লাল হয়, যে কারণে এদের ভাইয়া কি বলবে? এদের বলবে আরবিসি বা রেড ব্লাড সেল। সো লোহিত রক্তকণিকা কেন লাল হয় এটা প্রশ্ন আসে, সো পড়ে রাখবা। এরপরে দেখো, এর হচ্ছে গড় আয়ু 120 দিন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং লোহিত রক্তকোষে কি সঞ্চিত থাকে ভাইয়া? প্লীহা। লোহিত কোষ প্লীহাতে সঞ্চিত থাকে। এবার এখান থেকে গুরুত্বপূর্ণ পাবো হচ্ছে আমরা, দেখো, বিভিন্ন বয়সের মানবদের প্রতি ঘন মিলিমিটার রক্তে লোহিত কোষের সংখ্যা, এইগুলা প্রত্যেকটা পড়ে রাখবা। লোহিত কোষের কি কি কাজ আছে এইগুলো পড়বা। আমরা প্রথমেই পড়ছিলাম যে অক্সিজেন পরিবহন করে, দেখো অক্সিজেন পরিবহন করে। এই দেখো লোহিত রক্তকোষ, এটা হচ্ছে শ্বেত কোষ ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। আমাদের রক্তের ভিতর যে জীবাণুগুলো থাকে ভাই, সেই জীবাণুগুলোকে ধ্বংস করবে শ্বেত রক্তকণিকা বা শ্বেত কোষ, যা কোন প্রক্রিয়ায় রক্তকে ধ্বংস করবে? ফ্যাগোসাইটোসিস। খুবই গুরুত্বপূর্ণ একটা নাম, ফ্যাগোসাইটোসিস। শ্বেত রক্তকোষ বা লিউকোসাইটের গড় আয়ু হচ্ছে 1 থেকে 15 দিন। গুরুত্বপূর্ণ এমসিকিউ। এরপরে হচ্ছে শ্বেত কোষের নির্দিষ্ট কোনো আকার নেই, এগুলো হিমোগ্লোবিন বিহীন এবং নিউক্লিয়াস যুক্ত বড় আকারের কোষ। হিমোগ্লোবিন না থাকার কারণে এদের শ্বেত রক্তকোষ ইংরেজিতে হোয়াইট ব্লাড সেল বা ডাব্লিউবিসি বলে। আর শ্বেত কোষের সংখ্যা আরবিসি এর তুলনায় অনেক কম। এরপর হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, এটি জীবাণুকে ধ্বংস করে। মানবদেহে প্রতি ঘন মিলিলিটার রক্তে 4 থেকে 10 হাজার শ্বেত রক্তকোষ থাকে। অসুস্থ মানবদেহের সংখ্যা সাধারণত বেড়ে যায়, কারণ অসুস্থ মানবদেহে কি, ভিতরে তো জীবাণু থাকে। জীবাণু থাকলে আমাদের কি, আল্লাহ কত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে ভাইয়া, যে যখনই আমাদের দেহে বেশি জীবাণু থাকবে এবং সেই জীবাণুগুলোর জন্য আমাদের জ্বর আসবে কিংবা আমরা অসুস্থ হব, এই অসুস্থ হওয়ার ফলে ভাইয়া কি হবে? এই শ্বেত রক্তকোষগুলো বেড়ে যাবে, অর্থাৎ শ্বেত রক্তকণিকার হার অনেক পরিমাণে বেড়ে যাবে এবং এগুলো জীবাণু ধ্বংস করতে থাকবে, এন্ড তুমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবা। শ্বেত রক্তকণিকার প্রকারভেদ আছে ভাইয়া, দেখো, অ্যাগ্রানুলোসাইট বা দানাবিহীন এবং গ্রানুলোসাইট গ্রানুলোসাইট বা দানাযুক্ত, এটা হচ্ছে দুই প্রকার। অ্যাগ্রানুলোসাইট কি? এ ধরনের শ্বেত রক্তকোষ সাইটোপ্লাজম দানাহীন এবং স্বচ্ছ। অ্যাগ্রানুলোসাইট শ্বেত কোষ আবার দুই রকমের, কি কি ভাইয়া? লিম্ফোসাইট এবং মনোসাইট। দেহের লিম্ফ নোড, টনসিল, প্লীহা ইত্যাদি অংশে এরা তৈরি হয়। এগুলো পড়ে নিও। এরপর আমরা দেখতে পাবো যে দেখো, আচ্ছা, মনোসাইট, হ্যাঁ, মনোসাইট হচ্ছে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় রোগ জীবাণুকে ধ্বংস করে। তাহলে মূলত আমাদের শ্বেত রক্তকণিকার কি ধ্বংস করে ভাইয়া? মনোসাইট। মনোসাইট আমাদের জীবাণুগুলোকে ধ্বংস করবে। গ্রানুলোসাইটের কাজ কি? দেখো, গ্রানুলোসাইট আবার তিন প্রকার, নিউট্রোফিল,
ইউসিনোফিল এবং বেসোফিল, এগুলা অবশ্য মনে রাখবা। দেখো, নিউট্রোফিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ভক্ষণ করে। ওকে, লাস্টে দেখো অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, আমরা এক কথায় পড়বো অনুচক্রিকা কি, রক্ত জমাট বাঁধাতে সাহায্য করে ভাইয়া। সো ইংরেজিতে এদেরকে প্লেটলেট প্লেটলেট বলে। এগুলো গোলাকার, ডিম্বাকার বা রড আকারের হতে পারে। এদের সাইটোপ্লাজম দানাদার, সাইটোপ্লাজমে কোষাঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বস্তু থাকে, কিন্তু নিউক্লিয়াস থাকবে না। দেখো, অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে 5 থেকে 10 দিন। পরিণত মানবদেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে অনুচক্রিকার সংখ্যা প্রায় 1.5 থেকে 4.5 লাখ। প্রায় 1.5 থেকে 4.5 লাখ। অসুস্থ দেহে এদের সংখ্যা আরো বেশি বা কম হয়। সো এদের কাজ হচ্ছে রক্তে জমাট বাঁধানো। কিভাবে জমাট বাঁধায় সেটা পড়বা, অ্যান্ড রক্তের সাধারণ কাজ, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। রক্তের কাজই পরীক্ষায় আসবে তোমাদের, ঘ নাম্বার কিংবা গ নাম্বারে দিবে রক্তের কাজ। সো কোনোভাবেই স্কিপ করার না। দেখো, শ্বাসকার্য, হরমোন পরিবহন, খাদ্যসার পরিবহন, বর্জ্য পরিবহন, উষ্ণতা নিয়ন্ত্রণ, রোগ প্রতিরোধ, এই কয়েকটা হচ্ছে রক্তের কাজ। এখান থেকে অনেক 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 এমসিকিউ আছে, এমসিকিউ গুলো পড়ে নেওয়ার জন্য জানাচ্ছি ভাইয়া, অবশ্যই পড়ে নিও। রক্ত উপাদানের অস্বাভাবিক অবস্থা দেখো, পলিসাইমিথিয়া, এটা এক প্রকার বলতে পারো যে অস্বাভাবিক অবস্থা মানে রক্তের সমস্যা হয়েছে আর কি, রক্তের রোগ হয়, বুঝছো, এটাই। তারপরে হচ্ছে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতা, আর লিউকেমিয়া, তারপরে হচ্ছে লিউকোসাইটোসিস, থ্রম্বোসাইটোসিস, পারপুরা, থ্যালাসেমিয়া, এই কয়েকটাই। রক্তের গ্রুপ, অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি। এই অ্যান্টিজেন আর অ্যান্টিবডি ভাইয়া যদি না মিলে, এরকম একটা জিনিস, এই দুটা যদি এগুলো না মিলে, হ্যাঁ, তাহলে কিন্তু তুমি, ধরো তোমার রক্ত হচ্ছে বি পজিটিভ, তুমি অন্য কাউকে বি পজিটিভ ধারী রক্তকেই দিতে পারবা, তুমি অন্য বি নেগেটিভ রক্তধারীকে কিন্তু দিতে পারবা না। এইগুলো এখানে আলোচনা করছে, সো এখানে বুঝতে পারবা পড়লেই। আর কোন রক্তে, দেখো, গ্রুপ এ রক্তের অ্যান্টিজেন এ থাকে, হুম, আর হচ্ছে দেখো সিরামে এ অ্যান্টিজেনের কোনো অ্যান্টিবডি নেই, মানে এ গ্রুপের অ্যান্টিজেন আছে বাট অ্যান্টিবডি নেই, বি অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে, বুঝছো। আবার দেখো, বি গ্রুপ রক্তে অ্যান্টিজেন হচ্ছে বি, আর সিরামে বি অ্যান্টিজেনের কোনো অ্যান্টিবডি নাই, শুধু এ অ্যান্টিজেনের অ্যান্টিবডি আছে। এর জন্য এ পজিটিভ রক্ত বি পজিটিভকে দিতে পারবে, বি পজিটিভ রক্ত এ পজিটিভকে দিতে পারবে। ওকে, নেক্সট দেখো, এ বি আর হচ্ছে ও এর ক্ষেত্রেও এটা এমসিকিউতে আসে ভাই অনেকগুলা, এখানে এই বক্সটা এমসিকিউ এর জন্য খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ এ বিতে দেখো অ্যান্টিজেন এ আর বি থাকে, কিন্তু কোনো প্রকার অ্যান্টিবডি থাকে না, আর রক্তে গ্রুপ ওতে এ কিংবা কোনো প্রকার অ্যান্টিজেন থাকে না, বাট অ্যান্টিবডি আছে। চিন্তা করো আল্লাহ কিভাবে কি বানাইছে মানুষকে, দেখছো। আর এই দেখো, ও গ্রুপকে, গুরুত্বপূর্ণ এমসিকিউ, ও গ্রুপকে বলা হয় ইউনিভার্সাল ডোনার বা সর্বজনীন দাতা। ওকে, আর এ বি গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা। সো এখানে তোমরা বুঝতে পারবা, এই দেখো, এবি কে বলা হয় ইউনিভার্সাল একসেপ্টর, অর্থাৎ সার্বজনীন গ্রহীতা। দুটা এমসিকিউ গুরুত্বপূর্ণ। আর কে কাকে রক্ত দিতে পারবে না পারবে এখান থেকে বুঝতে পারবা। আর এইচ ফ্যাক্টরটা তোমরা এতটুকু পড়বা, আমি জাস্ট চিত্রটা দেখাবো। যে ধরো বাবার রক্ত হচ্ছে পজিটিভ আর মায়ের রক্ত হচ্ছে নেগেটিভ, সেক্ষেত্রে কি হবে, তোমার প্রথম ক্ষেত্রে আসা শিশুটা, অর্থাৎ প্রথম যে বাচ্চা নিবে তারা, সেই প্রথম বাচ্চা নেওয়ার ক্ষেত্রে শিশুরা জন্মাবে, তবে তার কোনো রোগ হওয়ার চান্স অনেক অংশে বেড়ে যায় ভাইয়া। দেখো, পজিটিভ আর নেগেটিভের যদি একসাথে মিশ্রণ ঘটে, দেখো, তাহলে একটা মানে জগা খিচুড়ি অবস্থা হয়ে যাবে, বুঝছো। আর দেখো, নেগেটিভ রক্ত, এই দেখো, পজিটিভ ব্লাড গ্রুপের প্রতিষেধক অ্যান্টিবডি তৈরি হলো। আচ্ছা 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 আচ্ছা, এটা নেগেটিভের সাথে পজিটিভ। আচ্ছা, মায়ের রক্তে আরএইচ এবং বাবার রক্তে আরএইচ প্লাস হলে সন্তানের জটিলতা হতে পারে, বুঝলা। আরএইচ নেগেটিভ এবং বাবার রক্তে আরএইচ পজিটিভ হলে সন্তানের জটিলতা হতে পারে। অর্থাৎ বাবার রক্তে যদি পজিটিভ হয় আর মায়ের রক্ত যদি নেগেটিভ হয়, হুম, তাহলে এই ক্ষেত্রে সমস্যা হইতে পারে, অবশ্যই সমস্যা হবে। সো এটাই।
নেক্সট আমরা রক্তের শ্রেণী বিভাগের গুরুত্ব দেখো। একটা মানুষ যদি তার রক্তে অ্যান্টিজেন কি আছে অ্যান্টিবডি না আছে এটা না জেনেই কাউকে রক্ত দিয়ে দেয়, তাহলে কিন্তু ভাই অনেক অনেক সমস্যা হবে। কি সমস্যা হবে? মারাও যাইতে পারে। যদি অ্যান্টিজেন আর অ্যান্টিবডি মিলই না হয় তাহলে কেমনে বাঁচবে মানুষ? সো এটাই বলছে যে যদি এরকম শ্রেণীবিভাগ না করা হইতো তাহলে কেউ কাউকে রক্তও দিতে পারতো না, মানুষের রক্ত শূন্যতা হলে কেউ কাউকে রক্ত দিতেও পারতো না, নিতেও পারতো না, কোনো কিছু পারতো না, অবস্থা একটা জটিল অবস্থা হয়ে যাইতো। সো এটাই এখানে বলছে তোমরা পড়ে নিও। অ্যান্ড তারপরে দেখো রক্তনীতি। রক্তনীতিটা বলতে ওই তো কে কাকে দিতে পারবে না দিতে পারবে এটাই। মোস্ট ইম্পর্টেন্ট টপিক হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড দেখো, হৃৎপিণ্ডের কি এটা হচ্ছে মহাধমনী ভাইয়া, এতটুকু মহাধমনী, তারপরে হচ্ছে এটা ফুসফুসীয় ধমনী, অর্থাৎ এই রক্তগুলো ফুসফুসে যাবে। তারপরে হচ্ছে ফুসফুসীয় শিরা, এটা হচ্ছে বাম অলিন্দ, এতটুকু হচ্ছে এতটুকু হচ্ছে বাম অলিন্দ এবং এতটুকু হচ্ছে ডান অলিন্দ, এতটুকু হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা। আর তারপরে এই নিচের এতটুকু দেখবো আমরা বাম নিলয়। আর এই এতটুকু হচ্ছে ডান নিলয়, এতটুকু হচ্ছে নিম্ন মহাশিরা। পরীক্ষার হলে কেউ কেউ হার্ট আঁকবে, হার্ট আঁকার পর এখানে কিছু নাম লিখে দিয়ে যায়, তাদেরকে সালাম জানাই। তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন। কিভাবে রক্ত সঞ্চালন হয় দেখো। দেখো হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড রক্ত পরিবহনের অন্তর্গত একটি পাম্প। হৃৎপিণ্ড অনবরত সংকুচিত এবং প্রসারিত হয়ে সারা দেহে রক্ত সঞ্চালন ঘটায়। তো এতটুকুই। তারপরে আমরা দেখতে পাবো যে হৃৎপিণ্ড দ্বিস্তরী পেরিকার্ডিয়াম পর্দা দিয়ে বেষ্টিত থাকে উভয় স্তরে। উভয় স্তরের মাঝে পেরিকার্ডিয়াল ফ্লুইড থাকে যেটি হৃৎপিণ্ডকে সংকোচনে সাহায্য করে। মানুষের হৃৎপিণ্ড কয় প্রকোষ্ঠ বিশিষ্ট? 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। মোস্ট ইম্পর্টেন্ট, 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। 4 প্রকোষ্ঠ বিশিষ্ট। ওকে। উপরের আচ্ছা এই যে দেখো ডান নিলয় বাম নিলয়, আর হচ্ছে কি ডান অলিন্দ বাম অলিন্দ, 4 প্রকোষ্ঠ। ধমনী আর শিরার প্রস্থচ্ছেদ এই দেখো কেমন হয়। এতটুকু এতটুকু মনে হয় তোমাদের লাগবে না খুব একটা। এরপরে দেখো ধমনীর কাজ কি? অক্সিজেন বাহিত রক্ত পরিবহন করা, প্রথমে পড়ছি। এখানে তোমরা একটু হালকা পাতলা পড়ে নিলে বুঝতে পারবা। শিরার কাজ কি? কার্বন ডাই অক্সাইড পূর্ণ রক্ত সরায় দেয়া। এরপরে হৃৎপিণ্ডের যে প্রস্থ লম্বচ্ছেদ আছে এটা ইম্পর্টেন্ট, এটা লাগে, পরীক্ষায় দেয় তোমাদের মাঝে মধ্যে, তবে চিত্র কি আঁকতে দেয় নাকি এটা আমি সঠিক জানি না। কৈশিক জালিকা আছে। কৈশিক জালিকা দেখো কি করে। দেখো কৈশিক জালিকা রক্ত কোষের মধ্যে ব্যাপন প্রক্রিয়া দ্বারা পুষ্টিদ্রব্য অক্সিজেন কার্বন ডাই অক্সাইড রেচন পদার্থ ইত্যাদির আদান প্রদান ঘটায়। হৃৎপিণ্ডের কাজ কি? এক কথায় রক্ত সঞ্চালন। ওকে। আর হৃৎপিণ্ডের স্বতঃস্ফূর্ত সংকোচনকে সিস্টোল, মোস্ট ইম্পর্টেন্ট, এবং স্বতঃস্ফূর্ত প্রসারণকে ডায়াসিস্টোল বলে। আর যখন পুরা একবার সিস্টোল আর ডায়াসিস্টোল হবে তখন আমরা সেটাকে বলবো হৃদস্পন্দন বা হার্টবিট। দেখো হৃৎপিণ্ডের এই স্পন্দনকে হার্টবিট বা হৃদস্পন্দন বলে। এতটুকু হচ্ছে বা তোমার কিভাবে রক্ত সঞ্চালন করে সেটা, রক্ত সঞ্চালন প্রক্রিয়া তোমাদের পরীক্ষায় দেয়, পড়ে রাখবো অবশ্যই। এটা হচ্ছে কার্ডিয়াক চক্র। এটা হচ্ছে অলিন্দের একবার ডায়াসিস্টল হবে, অলিন্দের সিস্টল হবে, এরপর হচ্ছে নিলয়ের সিস্টল হবে, নিলয়ের ডায়াসিস্টল হবে, এইভাবেই। এরপরে দেখো এখানে কি হবে, এই যে আমরা মাপতে পারি না, ব্লাড প্রেশার মাপে না, এই দেখো নারী বা পালস চেক করে, পালস, হ্যাঁ পালস, ব্লাড প্রেশার না পালস। দেখো একটি সিস্টল এবং একটি ডায়াসিস্টলের সমন্বয়ে হৃদস্পন্দন গঠিত হয়। এতে সময় লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন প্রতি মিনিটে 60 থেকে 100 বার হয়। ওকে, একেই হার্টবিট বলা হয়। 60 থেকে 100 বার, এটা মনে রাখবা। হার্টবিট বা পালস রেট গণনার পদ্ধতি এই দেখো এইভাবে। আমরা সবাই পারি এই জিনিস, না পারলেও হাতে হাত দিব, হাতে হাত দিয়ে বলবো এই তোমার এত পালস রেট চলছে। একবার গুনবেও না, কিন্তু বলবে যে এই তোমার এত চলছে। ঠিক আছে। ওকে নেক্সটে, এখান থেকে পড়ার কিছু দেখতেছি না। রক্তচাপ। রক্তচাপ দেখো আমরা, এই দেখো এই যে যে রক্ত সঞ্চালিত হচ্ছে, সঞ্চালিত হওয়ার এই রক্ত কিন্তু আশেপাশে একটু চাপ দেয়, বুঝলা? এই চাপ, মূলত এই চাপটাই রক্তচাপ। এই দেখো এখানে ভালো একটা ভাষায় দেখতে পাবা যে হৃৎপিণ্ডের সংকোচন এবং প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনী দিয়ে প্রবাহিত হওয়ার সময় ধমনী প্রাচীরে যে পার্শ্বচাপ সৃষ্টি হয় তাকেই রক্তচাপ বলে। রক্তচাপের সংজ্ঞাটা অবশ্যই পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো পারদ স্তরের 110 থেকে 140 মিলিমিটার এবং ডায়াসিস্টল ডায়াসিস্টলিক চাপ 60 থেকে 90 মিলিলিটার। এটা হচ্ছে অতিরিক্ত।
আর দেখো স্বাভাবিকটা দেখো, স্বাভাবিক রক্তচাপকে সাধারণত 120/80 mm/Hg প্রকাশ করা হয়। হচ্ছে মিলিমিটার, Hg হচ্ছে পারদ, মিলিমিটার পারদ চাপ। ওকে। উচ্চ রক্তচাপ, ব্লাড উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। ওকে, এই হাই প্রেশার কেমনে হবে দেখো, 140 মিলিমিটার পারদ চাপ বা তার বেশি হয় এবং ডায়াসিস্টোলিক চাপ সবসময় 90 মিলিমিটারের ওপরে হয়, তখনই কি হবে, উচ্চ রক্তচাপ। এই দেখো, রক্তচাপ প্রতিরোধ করার জন্য উপায় আছে কয়েকটা, উপায়গুলো পড়ে নিও, যদি পরীক্ষায় দেয় ইনশাল্লাহ পারবা, খুবই সহজ। এবার দেখো কোলেস্টেরল। কোলেস্টেরল কি ভাই, চর্বি এক কথায়, স্নেহ পদার্থ বা লিপিড স্টেরয়েডের প্রকৃষ্ট উদাহরণ। ওকে, সো এই চর্বি কতটুকু আছে এটাই মূলত এই কোলেস্টেরলের হার। ওকে, আর এই কোলেস্টেরলের হারকে এই দেখো দুই ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে উচ্চ ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন, আর নিম্ন ঘনত্ব বিশিষ্ট লাইপোপ্রোটিন বা লো ডেনসিটি লিপোপ্রোটিন। রক্তে এলডিএল এর পরিমাণ বৃদ্ধির সাথে মন্দ কোলেস্টেরলের আধিক্যের সম্পর্ক আছে, অর্থাৎ এলডিএলটা খারাপ, এলডিএলটাই খারাপ। এলডিএল হচ্ছে ভাইয়া খারাপ কোলেস্টেরল, মনে রাখবা, এলডিএল হচ্ছে খারাপ কোলেস্টেরল এবং এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল। হৃদযন্ত্রকে ভালো রাখার উপায় কি কি করলে না করলে হৃদযন্ত্র ভালো থাকবে, এটা পরে দেওয়ার কিছু নাই। ডায়াবেটিস, বহুমূত্র বা মধুমেহ রোগ। এই দেখো, ডায়াবেটিস কি, এই দেখো আমরা যখন কিছু খাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, ডায়াবেটিসের সংজ্ঞাটা দেখি। ইনসুলিন ঘটিত একটা রোগ, এটা হচ্ছে ডায়াবেটিস। সংজ্ঞা 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 দেয়া নাই। তো ডায়াবেটিসটা আমরা জানি কেমনে হয়, ইনসুলিনের বেড়ে গেলে, ইনসুলিনের হার বেড়ে গেলে। ওকে, দেখো ডায়াবেটিস, কোনো ব্যক্তির ডায়াবেটিস হওয়ার আশঙ্কা বেশি, মানে কার ডায়াবেটিস বেশি হওয়ার চান্স আছে, তারপর হচ্ছে ডায়াবেটিসের লক্ষণ কি কি হবে না হবে, ডায়াবেটিস রোগীর চিকিৎসা বা পথ্য বা ঔষধ, ডায়াবেটিস কীভাবে নিয়ন্ত্রণ রাখবে, দেখো খাদ্য নিয়ন্ত্রণ, খাবার নিয়ন্ত্রণ করে, পরিমিত ওষুধ খেয়ে, জীবন শৃঙ্খলা ঠিকঠাক রেখে। সো এতটুকু থেকে সিকিউ আসার চান্স অনেক বেশি, ডায়াবেটিস থেকে প্রশ্ন দেয়, সো এখান থেকে একটু পড়ে গেলেই হবে। ওকে, সো আজকের ক্লাস এতটুকুই। সবার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবা। সবাইকে অনেক থ্যাঙ্কস ভিডিও দেখার জন্য, অ্যান্ড আগামী ভিডিও দেখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।